প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের রাজনীতি বলেন, ক্ষমতা বলেন, এগুলো অনেকগুলো স্টেক হোল্ডার আছে। তার মধ্যে একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীতে যারা উচ্চ পদস্থ অফিসার রয়েছেন তাদের সবাইকে যদি কেউ ছুটিতে থাকেন সেই ছুটি বাতিল করে আজকের মধ্যে স্ব কর্মক্ষেত্রে যোগ দিতে বলা হয়েছে। এটা একটা খুব সিগনিফিক্যান্ট একটা ওয়ার্ডার। এরপর থেকে বলা হচ্ছিল যে সেনাবাহিনী যে রাজপথে আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তারা আগের চাইতে যে কোনো সময় কঠোর ভূমিকা পালন করবে এবং আমরা সেটা দেখতে পাবো। এবং আগে বলা হয়েছিল সেনাবাহিনীর মাঠ পর্যায়ের প্রতি নির্দেশ ছিল যে তারা যেন লোকজনের গায়ে হাত না দেয়, কিন্তু সেই জায়গাটাও শিথিল করে বলা হয়েছে যদি কেউ অন্যায় করে তাহলে স্পটেই তার নিতম্বে বা পশ্চাৎ দেশে কয়েক ঘা দেওয়া যাবে, যেন পশ্চাৎ দেশ লাল করে দেওয়া হয়। এরকম একটা ইনস্ট্রাকশনও ইনফরমালি দেওয়া হয়েছে। শুধু বলা হয়েছে যেন কোনো অবস্থায় এই ব্যাপারগুলো যে পিটাচ্ছে এগুলো যেন ভাইরাল না হয়। কিন্তু এই ভাইরাল না হওয়াটা ঠেকানো খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ দেখা গেল যে আর্মিও এখন মোবাইল ফোনে ভিডিও করে ভাইরাল করে। তো যাই হোক, আর্মির সিনিয়র অফিসাররা সব কল্ড হয়েছেন। যারা ছুটিতে ছিলেন তারা ছুটি ক্যান্সেল করে ফিরে আসছেন। আর্মি আরো অ্যাগ্রেসিভ হবে এবং আপনারা খেয়াল করেছেন যে নড়াইলে অলরেডি একটা AK-47 স্নাইপার রাইফেল একটা উদ্ধার করা হয়েছে এবং আগামী দিনে অস্ত্র উদ্ধার, অপরাধী ধরা, অপরাধীদের নিয়ন্ত্রণ করা, এই বিষয়গুলোতে আর্মি আরো অ্যাক্টিভ রোল প্লে করবে। সেই বিষয়ে সকল জিওসি-কে মানে সব ক্যান্টনমেন্টের প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা ক্যান্টনমেন্টে যেসব জিওসি ঢাকায় ছিলেন তাদের সাথে সেনা প্রধানের অনেকবার মিটিং হয়েছে এবং খুব তাড়াতাড়ি হয়তো আরো মিটিং হবে। আমাদের যে মিলিটারি ইন্টেলিজেন্স আছে তারা একটা 19 পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছে এবং সেই প্রতিবেদনে এই বৈঠক সম্পর্কে বিস্তারিত লেখা আছে এবং এই বৈঠকের পরে সেনাবাহিনীর করণীয় কি, তাদের স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, সবকিছু নিয়ে এই মিলিটারি ইন্টেলিজেন্সের রিপোর্টটা করা হয়েছে। রিপোর্টটা খুব স্পর্শকাতর এবং আই কুড হ্যাভ অ্যান অ্যাক্সেস, আমি চাইলে হয়তো একটা অ্যাক্সেস পেতাম, বাট আমি সেটা দেখিনি বা আমি চেষ্টা করিনি। শুধু জানি যে আর্মি ইজ সিরিয়াসলি অ্যানালাইজিং দিস মিটিং। আর্মির ভিতরে একটা অসন্তোষ বরাবরই ছিল, কিন্তু গতকাল সেটি আরেকটু বেড়েছে। যে গতকালের মিটিংয়ে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলের যে তাদের মতে যে বাড়াবাড়ি দেখা গিয়েছে, যে খলিল, কিন্তু আমি গতকাল বলেছি খলিলকে হিরো বানানো হয়েছে। তো ডক্টর খলিলের এই যে কালকে মিডিয়ার সামনে আসা, এইটা নিয়ে আর্মিতে একটা নেতিবাচক প্রতিক্রিয়া হয়েছে। আর্মি মনে করে যে কোনো দেশের কেউ যদি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন তাহলে মিনিমাম তার কিছু সিকিউরিটির ব্যাপারে ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। সিকিউরিটি নিয়ে কাজ করেছেন, সিকিউরিটি বোঝেন, এরকম একজন লোক সাধারণত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হন। কিন্তু ডক্টর খলিলকে আমরা যেভাবে চিনি জানি, তার সেরকম সিকিউরিটি রিলেটেড কোনো এক্সপেরিয়েন্স বা ব্যাকগ্রাউন্ড নেই। সো খলিল ওয়াজ নেভার ওয়েলকাম টু বাংলাদেশ আর্মি। তো গতকাল সেই আগুনে আবার ঘি ঢালা হয়েছে। আমার যেটা মনে হয় যে ডক্টর ইউনূস টের পাচ্ছেন যে বাংলাদেশের ভেতরে ক্রমশ তার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। একটা সরকার সফলভাবে পরিচালনা করতে হলে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলোর সাপোর্ট দরকার হয়, যে ইনস্টিটিউশনগুলো ভাইটাল, সেরকম কয়েকটা ভাইটাল ইনস্টিটিউশন কিন্তু ডক্টর ইউনূসকে আর আগের মতো সাপোর্ট করছে না। আমি খুব স্পেসিফিক বলতে চাচ্ছি না কোন কোন ইনস্টিটিউশন এখন ডক্টর ইউনূসের কাছ থেকে দূরে সরে গেছেন বা যাচ্ছেন, কিন্তু জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি। আপনারাও নিশ্চয়ই যারা ভাবেন তারা বুঝতে পারবেন বা বুঝতে পারছেন। সো ডক্টর ইউনূস টের পাচ্ছে এবং যে ছাত্ররা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল সেই ছাত্রদের নিজেদের পায়ের নিচেও কিন্তু খুব একটা মাটি নেই। যে ছাত্র জনতার যে সমর্থন নিয়ে তারা জুলাই আগস্টের তথাকথিত বিপ্লব করেছিল, সেই ছাত্র জনতা কিন্তু ডক্টর ইউনূসের যারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের সাথে আর নেই। সেই ছাত্ররা দল করেছে এনসিপি, ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সেই পার্টির
সাধারণের মাঝে কোনো গ্রহণযোগ্যতা নেই। ছাত্র নেতারা আবার লন্ডনের এই যে মিটিংটা হয়েছে ডক্টর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে, সেটি নিয়ে দেখলাম যে এনসিপির নেতারা খুবই অসন্তুষ্ট এবং তারা এটার বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছে। কিন্তু এনসিপিও অনুধাবন করতে পারছে না যে তাদের পক্ষে বিপক্ষে থাকা না থাকায় কিছু যায় আসে না। এনসিপির হানিমুন পিরিয়ড শেষ, তারা যা কামাইতে পারছে, যা অর্জন করতে পারছে, অল ডান। যেখানে বিএনপি স্টেপ ইন করছে এবং ডক্টর ইউনূস যেহেতু বুঝতে পারছে যে তার পায়ের তলায় মাটি নেই এবং এই ছাত্রদের, এই গুটি কয়েক ছাত্রদের নিয়ে তিনি টিকতে পারবেন না, তিনি স্বভাবতই বৃহত্তর শক্তির কাছে গেছেন, বিএনপির কাছে গেছেন। এবং বিএনপিও এই সুযোগটায় তাদের যে রিসেন্ট যে পলিটিক্যাল স্ট্যান্ড ছিল ডক্টর ইউনূসের বিরুদ্ধে, ডক্টর খলিলের বিরুদ্ধে, নির্বাচনের প্রসঙ্গে সব জলাঞ্জলি দিয়ে বিএনপি এখন ক্ষমতা শেয়ারিং এর অ্যাপ্রোচে চলে গেছে। তারা ডক্টর ইউনূসের সাথে বসে যেভাবে পারে ক্ষমতা শেয়ার করবে। তো এই অবস্থায় একটা প্যাচ কিন্তু লেগে গেছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও ডক্টর ইউনূস কিন্তু সমর্থন হারাতে শুরু করেছেন। এই যে ডক্টর ইউনূস আগের মতো একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, একজন গ্রামীণ ব্যাংকের বা ব্যাংকার অব দ্য পুয়ার ডক্টর ইউনূস, আর বাংলাদেশ সরকারের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এই তিনটা এন্টিটি কিন্তু আলাদা। সরকার চালানো, দেশ চালানো, সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের একটা আলাদা মূল্যায়ন আছে, যে মূল্যায়নটা সাথে নোবেল বিজয়ী ইউনূসের মূল্যায়নটা মিলছে না। এবং বিশ্বব্যাপী যে একটা পজিটিভ ইমেজ তিনি বিল্ড করেছিলেন, সেই ইমেজটা এখন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। এবং এটা শুরু হলো এবং আপনি দেখবেন যে তিনি বিভিন্ন দেশে যাচ্ছেন, তিনি কিন্তু আগের মতো আর সেই রিসেপশন পাচ্ছেন না। দ্বিতীয়ত, ওয়ার্ল্ড মিডিয়া তার বিরুদ্ধে লেখা শুরু করেছে। তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তিনি ইন্টারভিউ দিচ্ছেন, এগুলো তার যে পাবলিক রিলেশনস কোম্পানি আছে বা যারা পাবলিক রিলেশন দেখেন, তারা এগুলো অ্যারেঞ্জ করছেন। তার ইমেজ বিল্ড করার জন্য লবিস্ট ফার্ম আছে। কিন্তু এত কিছু সত্ত্বেও দেখেন, নিউ ইয়র্ক টাইমসের মতো একটা আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ পত্রিকা তাকে নিয়ে লিখছে, গার্জিয়ান তাকে নিয়ে লিখছে এবং ভালো কথা লিখছে না। তার বাস্তব অবস্থাগুলো, তার যে জঙ্গি প্রীতি, ইসলামী উগ্রবাদের উত্থান তার আমলে, তার সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে না পারা, বাংলাদেশের মতো একটা রাইজিং ইকোনমিক ফোর্সকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, এবং এই সব কিছু তো অন্ধ হলে তো আর প্রলয় বন্ধ থাকে না। তো সব কিছুই কিন্তু বিশ্ব দেখছে এবং ডক্টর ইউনূস এটাও টের পাচ্ছেন যে আগের ডক্টর ইউনূস আর নেই। এই 10 মাসে তিনি তার সারা জীবনের অর্জনকে প্রশ্নের মুখে ফেলেছেন এবং এই কারণে তিনি বাধ্য হয়ে বিএনপির কাছে ছুটে গেছেন। এবং এই বিএনপি, বিশেষ করে তারেক রহমানের আর্মির কাছে তারেক রহমানের গ্রহণযোগ্যতা কতখানি, এটি একটি ভেবে দেখবার মতো বিষয়। কারণ 2006 সাল পর্যন্ত, 2001 থেকে 6 সাল পর্যন্ত আর্মির সাথে তারেক রহমান যে ব্যবহারটা করেছে, আর্মির সাথে তারেক রহমানের যে একটা নেতিবাচক সম্পর্ক গড়ে উঠেছিল, যার ফলে 2007 সালে তারেক রহমান গ্রেপ্তার হওয়ার পরে আর্মি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, ইন্টারোগেট করেছিল, এবং সেই ইন্টারোগেশনটা খুব সিম্পল ইন্টারোগেশন ছিল না। আর্মির হাতে তারেক রহমান যথেষ্ট শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন। তো সব মিলিয়ে সে আর্মির সাথে তারেক রহমানের সেই সম্পর্কটা আগের মতোই তিক্ত আছে কিনা, এটা একটা বিষয়। ডক্টর খলিল যখন লাফালাফি করছে, আর্মি সেটা কিভাবে দেখছে সেটা আরেকটা বিষয়। এবং আর্মি এই নিকট ভবিষ্যতে কতখানি স্ট্রং অবস্থান নেবে, আর্মির সাথে ডক্টর ইউনূসের সম্পর্ক কি, এটা আপনারা জানেন। অবশেষে আজকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই দরবারটি অনুষ্ঠিত হয়েছে, যেটি গতকাল সকালে অনুষ্ঠিত হবার কথা ছিল এবং যেটি পরবর্তীতে ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা সর্বোচ্চ চেষ্টা করেছেন যাতে দরবারটি না হয়। কারণ এই দরবারে কি আলোচনা হয় এটি নিয়ে একটা কনফিউশন, একটা টেনশন উপদেষ্টাদের মধ্যে ছিল। অবশেষে আজকে সকাল 10:30টায় এই দরবারটি অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় সেনাপ্রধান কথা বলেছেন এবং সারা দেশ থেকে অনলাইনে অনেকেই এই দরবারে অংশগ্রহণ করেছেন। তা আমাকে বলা হয়েছে যে 80% অনলাইনে অংশগ্রহণ করেছে এবং 20%-এর মতো যারা ঢাকায়
সরাসরি এই দরবারে অংশগ্রহণ করেছে। এবার এই দরবারটিকে রুটিন দরবার বলার চেষ্টা করেছেন অনেকেই, যে এটা আর কি হবে রুটিন, কিন্তু এটা আসলে ঠিক প্রচলিত যে রুটিন দরবারগুলো হয় তার চেয়ে একটু আলাদা ছিল। এখানে ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন হয়েছে, প্রায় 2.25 ঘন্টা স্থায়ী এই দরবারে সেনা প্রধান বক্তব্য রেখেছেন হয়তো 5-6 মিনিট। বাকিটা সময় তিনি বিভিন্ন স্তরের আর্মি অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছেন। এখানে প্রশ্ন করেছেন মূলত জুনিয়র অফিসাররা, ক্যাপ্টেন, মেজর এবং লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার, এর উপরের কেউ প্রশ্ন করেছেন বলে শুনিনি। তো এখানে অনেক বিষয়ে প্রশ্ন হয়েছে, মোটামুটি যে সব বিষয় নিয়ে আমরা আলোচনা হতে শুনি সব বিষয়ই উঠে এসেছে আলোচনায়। সেনাপ্রধান তার বক্তব্যে বলেছেন যে তিনি 2026 সালের 1 জানুয়ারি একটি নতুন সরকার দেখতে চান এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নতুন সরকার নির্বাচিত হবে, এবং তিনি আশা প্রকাশ করেন যে 1 জানুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবেন। সো 1 জানুয়ারি একটি সরকার দায়িত্ব গ্রহণ করতে হলে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, কবে নির্বাচনের ঘোষণা দিতে হবে, ভোটার লিস্ট ঠিক করতে হবে, তিনি বলেছেন যে ব্যাক ক্যালকুলেশন করে ওই তারিখ অনুযায়ী পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে, যাতে এমনভাবে ডিসেম্বরে নির্বাচনটি অনুষ্ঠিত হয় যাতে জানুয়ারির 1 তারিখেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে। এই ছাড়াও আরো অনেক প্রশ্ন এসেছে। একজন জুনিয়র অফিসার জিজ্ঞেস করেছিলেন যে সারা দেশে এই যে মব সন্ত্রাস চলছে, চাঁদাবাজি চলছে, এটার ব্যাপারে আমাদের কি করা উচিত, এবং সেখানে সেনাপ্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে ভবিষ্যতে আর এগুলো টলারেট করা হবে না, এবং এ ব্যাপারে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দিয়েছেন। এই চাঁদাবাজি, মব সন্ত্রাসের নামে যা চলছে এতদিন, এগুলো আর সেনাবাহিনী সহ্য করবে না। এছাড়া সংস্কারের পক্ষে কমপক্ষে 3 জন জুনিয়র অফিসার কথা বলেছেন।